বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে ফেনী ও শরীয়তপুরের পল্লী বিদ্যুৎ সমিতির যে আলাদা আলাদা দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে যা থাকবে কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ফি কত টাকা এবং পেমেন্ট সিস্টেম, এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন কথা না বাইরে চলে যায় ডিরেক্ট সার্কুলারে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, যেটা হচ্ছে নাখালপাড়ায় অবস্থিত, এটি নিয়ে প্রথমে আলোচনা করব। এখানে মূলত আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ক্রমিক নাম্বার, এরপর দেখতেছেন প্রকাশের তারিখ, এরপর দেখতে পাচ্ছেন নিচে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনাকে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং এখানে আপনাকে অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে ক্রমিক নাম্বার, পদের নাম হচ্ছে এখানে একটি মাত্র পদ এবং এখানে বেতন স্কেল দেওয়া আছে। এরপরে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। এরপরে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করা প্রয়োজন নেই সেই সকল জেলার নাম এখানে দেওয়া আছে। সো আমরা যদি প্রথমেই দেখি পদের নাম, সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, যেটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে পদের সংখ্যা হচ্ছে 3টি, এর বেশিও হতে পারে কমও হতে পারে, এটা হচ্ছে কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে। এরপরে দেখতে পাচ্ছেন বেতন স্কেল। আপনাদের বেতন স্কেল হচ্ছে এখানে 2016 সংশোধনী অনুযায়ী আপনাদের বেতন স্কেল হচ্ছে এখানে আপনাদের 18,300 থেকে আপনাদের 46,240 টাকা পর্যন্ত এবং অন্যান্য যে সুযোগ সুবিধা দেওয়া থাকবে, যে বাড়ি ভাড়া, তারপর চিকিৎসা ভাড়া, তারপর অন্যান্য ভাতা দিয়ে কিন্তু আপনাকে প্রদান করা হবে। এরপরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার মধ্যে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আপনি এসএসসি বা এইচএসসি এই দুটোতেই আপনাকে সর্বনিম্ন 2 পয়েন্ট পেতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনি এইচএসসি পাস করতে হবে এবং এইচএসসি এবং এইচএসসি দুটাতেই পাস করতে হবে, অবশ্যই 2 পয়েন্ট উপরে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতার মধ্যে প্রথমেই দেওয়া আছে এখানে আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে। বাংলাতে আপনাদের 20 এবং ইংরেজিতে 30 থাকতে হবে। এটা হচ্ছে প্রতি মিনিটে টাইপিং স্পিড। এরপরে দেখতে পাচ্ছেন গ নাম্বার যে অভিজ্ঞতা, আপনাকে অবশ্যই কম্পিউটার টাইপের পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন বাংলা, ইংরেজি, ব্যাকরণ, বানান এবং বিভিন্ন চিহ্ন এবং বাক্যগ্রহণ সম্পর্কে আপনাকে অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সুন্দর ও পরিচ্ছন্ন কাজ করার সামর্থ্য থাকতে হবে। দেখতে পাচ্ছেন আপনাকে সঠিক নথি পদ্ধতি, পত্র যোগাযোগ ও তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং, তারপর হচ্ছে প্রিন্টিং, কম্পিউটারের মৌলিক যে বিষয় সেগুলো অবশ্যই আপনাকে এই বিষয়ে দক্ষ থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই, এখানে দেখতে পাচ্ছেন অত্র সমিতির ভৌগোলিক এলাকা, অর্থাৎ দেখতে পাচ্ছেন শরীয়তপুর সদর, তারপরে জাজিরা, নড়িয়া, ডামুড্ডা, ভেদেরগঞ্জ ও গসারহাট উপজেলা, এরপরে চাঁদপুর সদর উপজেলা, ইব্রাহিমপুর ইউনিয়নের আংশিক কিছু অংশ, এরপর দেখতে পাচ্ছেন রাজরাজেশ্বর ইউনিয়ন, হাইমচর উপজেলা, গাজীপুর ইউনিয়ন, এরপরে দেখতে পাচ্ছেন হাইমচর ইউনিয়ন, তারপরে দেখতে পাচ্ছেন নীলকমল ইউনিয়ন, বরিশাল জেলার হিজলা উপজেলার গোরবুদি ইউনিয়ন ও শ্রীনাথপুর ইউনিয়ন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ সেটা হচ্ছে মালাদি উপজেলার ইউনিয়নের দিনিয়াতে যারা স্থায়ীভাবে বসবাস করতেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে হবে না। অর্থাৎ এই সকল জেলার নাম এখানে উপজেলা এবং ইউনিয়ন সহ দেওয়া আছে। এই সকল জেলা প্রার্থীরা কিন্তু এখানে আপনি আবেদন করতে হবে না। এছাড়াও এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীরা কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মহিলাদের ক্ষেত্রে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফর্মটি আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেখান থেকে গিয়ে প্রিন্ট করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে শেষ সময় দেওয়া আছে, এখানে আবেদন পাঠানোর শেষ সময় হচ্ছে আপনাদের 10 ডিসেম্বর 2024 সালের মধ্যে কিন্তু আপনাকে অফিস চলাকালীন সময় এটাতে ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে।
অথবা চাইলে আপনি কুরিয়ার সার্ভিস এবং ডাকযোগে দুটাতের মাধ্যমে কিন্তু আপনি সেখানে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এই যে ঠিকানা দেওয়া আছে, আমি হাইলাইট করে দিয়েছি, এই ঠিকানায় মূলত আপনাকে চিঠিটা পাঠাতে হবে। এছাড়াও কিন্তু এখানে আপনি সরাসরি কোনো আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না বা তারা গ্রহণ করবে না। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে। সো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আপনার স্থানীয় যে ইউনিয়ন আছে সেই ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের যে সার্টিফিকেট সেটা বা নাগরিকত্ব সনদপত্র সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে, এবং সাথে চারিত্রিক সনদপত্র, এবং আপনাকে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, এবং আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, তারপরে হচ্ছে জাতীয় পরিচয়পত্র যে সত্যায়িত সেটা ফটোকপি থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার প্রশিক্ষণের যে অভিজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে, এবং আপনার যে কম্পিউটার সার্টিফিকেট আছে সেটাও কিন্তু আপনাকে সেখানে সত্যায়িত করে দিতে হবে। এবং এখানে আপনাকে মূলত 100 টাকা পেমেন্ট করতে হবে, যেটা হচ্ছে জেনারেল ম্যানেজার, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নাখালপাড়া, শরীয়তপুর ওর অনুকূলে আপনাকে মূলত 100 টাকা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট করতে পারবেন। এছাড়াও চাইলে কিন্তু আপনি পোস্টাল অর্ডারের মাধ্যমে আপনি যে টাকা সেটা কিন্তু পাঠাতে পারেন, বা আপনার সে রসিদ কিন্তু আপনাকে অবশ্যই কালেক্ট করতে হবে এবং এগুলোর সাথে আপনাকে সংযুক্ত করতে হবে। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে মূলত আপনার বয়স এখানে দেওয়া আছে। আপনাদের সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এবং এই তারিখের মধ্যে আপনার বয়স কাউন্ট করা হবে। 13 নভেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স কাউন্ট করা হবে। এবং এখানে যারা মুক্তিযোদ্ধা সন্তান আছেন এবং আপনারা যারা তারা কিন্তু এখানে 32 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ আবেদন করতে পারবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে অযোগ্যতার কিছু তথ্য দেওয়া আছে। আপনারা যারা ইতিপূর্বে কোনো পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বরখাস্ত অথবা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অথবা আপনি অপসারিত হয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন করার প্রয়োজন নেই। এখানেও দেখতে পাচ্ছেন এছাড়াও আপনাদের যাদের আত্মীয় স্বজন বা কর্মচারী বা কর্মকর্তা যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করেন, যারা তাদের রক্তের সম্পর্ক, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। রক্তের সম্পর্ক বাদেও যারা স্বামী স্ত্রী আছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার কোনো যদি অসম্পূর্ণ বা ভুল তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সো আমি যেভাবে দেখাবো সেভাবে আপনি আবেদন করলে ইনশাআল্লাহ আপনার কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এটি ছিল মূলত শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। আবেদন করতে গেলে মূলত আপনি দেখতে পাচ্ছেন নিচে যদি যান, এই সার্কুলারের নিচে দেখতে পাচ্ছেন এরকম একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে, এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ডের ফর্মও দেওয়া আছে, সেটাও আপনাকে ফিল আপ করতে হবে। এবং কিভাবে ফিল আপ করবেন এবং কী কী কাগজপত্র দিয়ে আপনাকে কীভাবে নিতে হবে তা বিস্তারিত এখন আপনাদের বলতেছি। তো এখন দেখাবো কিভাবে এটিতে আপনি আবেদন করবেন। তো আবেদন করতে গেলে দেখতে পাচ্ছেন এরকম 3টি ফর্ম মূলত আপনাকে প্রিন্ট দিতে হবে। আর একটি কথা বলতে আপনাদের মিস্টেক হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পদসংখ্যা, এখানে কিন্তু আপনি নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের নারীর কিন্তু এখানে আপনার সংরক্ষিত আসন থাকবে। সো আপনারা যারা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এইগুলোর লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। এই যে ফর্মটার লিঙ্ক, এখানে 3টা ফর্ম আছে মোট, এই 3টার লিঙ্ক প্রবেশপত্র সহ 4টা, এটার লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে গিয়ে ডিরেক্ট আপনি প্রিন্ট করতে পারেন। এখানে আপনাকে যেহেতু অফলাইনে আবেদন করতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাকে মূলত প্রিন্ট করতে হবে। আমি সাজেস্ট করি আপনাদের এই যে ফর্ম আছে সে আপনার ফর্মগুলো বোথ সাইড প্রিন্ট করবেন, বোথ সাইড প্রিন্ট করে তারপরে আপনি লেখা শুরু করবেন। এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক জায়গাগুলো আছে এগুলোতে মূলত আপনাকে লিখতে হবে। সো প্রথমে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার যেহেতু নাই সেক্ষেত্রে আমি এখানে দিলাম না। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে পদের নাম সেটা লিখতে হবে। এখানে আপনাকে বিজ্ঞপ্তি অনুযায়ী যে পদের নাম আছে সেই পদের নাম লিখবেন। এখানে লেখা আছে ডাটা এন্ট্রি অপারেটর, সেমভাবে আপনাকে এখানে বানান ঠিক রেখে ডাটা এন্ট্রি অপারেটর লিখতে হবে। এরপর আপনাকে পদের ধরন, এখানে পদের ধরন কোনো বলা নেই, এক্ষেত্রে আপনার দেওয়া দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তির সূত্র বা পত্রিকার নাম, এটা হচ্ছে আপনার মূলত দৈনিক যুগান্তর পত্রিকায়, আমি আবারও বলছি এখানে লিখবেন দৈনিক যুগান্তর পত্রিকা আর নাম লিখবেন এখানে, এবং এটি প্রকাশিত হয়েছিল, এখানে প্রকাশের তারিখ লিখবেন। প্রকাশের তারিখ হচ্ছে আপনাদের 13 নভেম্বর 2024 সালে এটি প্রকাশ করা হয়েছিল। সো এখানে লিখবেন আপনি দৈনিক যুগান্তর পত্রিকা, এই পাশে লিখবেন আপনি 13 নভেম্বর 2024 সালে। এরপরে এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে এবং বাংলায়, এবং এই পাশে লিখতে হবে আপনার নাম ইংরেজিতে। এরপরে আপনাকে এখানে আপনার যে জন্ম তারিখ সেটা লিখতে হবে, প্রথমে মাস, পরে দিন, পরে বছরে দিবেন। এরপরে এখানে আপনাকে মায়ের নাম বাংলায় এবং বাবার নাম বাংলায় লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার জন্ম তারিখ, এই তারিখের মধ্যে আপনার বয়স কত হয়েছে সেটা কিন্তু লিখতে হবে। এখানে আপনার 13/11/2024 সালের মধ্যে আপনার বয়স কত হয়েছে সেটা কাউন্ট করে এখানে আপনাকে লিখতে হবে। প্রথমে দিন, মনে করুন আপনার বয়স যদি 27 বছর 4 মাস 5 দিন হয় সেক্ষেত্রে আপনি প্রথমে 5 লিখবেন, তারপরে
মাস লিখবেন 6 মাস, তারপরে আপনার যে আপনার যে বয়স 27 বছর 28 বছর যা হয় সেটা আপনি দিয়ে দিবেন। এরপর দেখতেছেন এখানে আপনাকে আপনার ধর্ম লিখতে হবে, এরপর জাতীয়তা বাংলাদেশি লিখবেন। এরপর এখানে ফোন নাম্বারটা অবশ্যই আপনি ইংরেজি হাতে একদম স্পষ্ট করে লিখবেন। এরপরে দেখতেছেন বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেখানে টিক দিবেন, এবং অবিবাহিত হলে অবিবাহিত জায়গায় টিক দিবেন, এই টিক মার্ক দিবেন এই পাশে। এরপর দেখতেছেন আপনার কোটা, আপনার যদি এই সকলের মধ্যে কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন। সেক্ষেত্রে আপনাদের যারা মহিলা আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা মহিলা কোটায় টিক মার্ক দিবেন, এবং আপনাদের জন্য কিন্তু সংরক্ষিত আসন দেওয়া আছে। এরপর দেখতেছেন আপনাকে স্থায়ী ঠিকানা ফিল আপ করতে, প্রথমে স্থায়ী ঠিকানার মধ্যে প্রথমে এখানে আপনাকে গ্রামের নাম, এবং আপনার যদি বাসা নাম্বার থাকে সেক্ষেত্রে অবশ্যই বাসা নাম্বার দিবেন, এবং একটু এমনভাবে লিখবেন যাতে সবগুলো লেখা এখানে ধরে। এরপর দেখতেছেন আপনার ডাকঘর লিখতে হবে, তারপরে আপনার থানা, তারপরে হচ্ছে জেলা। এরপরে সেইভাবে নিচে আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চান বা বর্তমান ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু আপনাকে সেখানে দিতে হবে, এবং সেই ঠিকানায় কিন্তু আপনার প্রবেশপত্র এবং আপনার যে নিয়োগপত্র সেটা কিন্তু আপনার সেখানে চলে যাবে। সেক্ষেত্রে এখানে আপনাকে আপনার সেই ঠিকানা গ্রামের নাম লিখতে হবে, বা সড়কের নাম লিখবেন, বা বাড়ির নাম্বার লিখতে হবে। এখানে যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে প্রথমে আপনি বাসার নাম্বার দিবেন, তারপরে আপনার এলাকার যে এলাকায় থাকেন সেই এলাকার নাম দেবেন। এরপর এখানে আপনাকে আপনার ডাকঘর, তারপরে হচ্ছে থানা, তারপরে জেলা লিখতে হবে। এরপরে দেখতেছেন আপনার যে ব্যাংক ড্রাফট করবেন সেই ব্যাংক ড্রাফট আপনি যে কোনো ব্যাংকে করতে পারেন, আমি সাজেস্ট করবো আপনাদের সোনালী ব্যাংকে গিয়ে করবেন। এখানে আপনাকে ব্যাংক ড্রাফট পে অর্ডার, অথবা আপনি পোস্টাল অর্ডারের মাধ্যমে কিন্তু আপনার যে টাকা সেটা পেমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে যে নাম্বার দেওয়া হবে সেই চালান নাম্বারটা এখানে মূলত লিখতে হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কত টাকা মূল্যে সেটা দেওয়া আছে, সেটা অবশ্যই আপনাকে, যেহেতু এখানে 100 টাকা বলছে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা দিতে হবে। এবং এখানে ইস্যুর তারিখ, আপনি যেই তারিখে টাকা জমা দিয়েছেন সেই তারিখ এখানে লিখে দিবেন, এবং সেই ফর্মটা কিন্তু অবশ্যই আপনাকে এটার সাথে সংযুক্ত করতে হবে। এবং এরপরে দেখতেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা, প্রথমে শ্রেণী দেওয়া আছে, এটা আমি সাজেস্ট করি আপনাদের না দেওয়াই ভালো। এরপর দেখছেন আপনাকে প্রথমে এসএসসি ফিল আপ করতে হবে, যেহেতু আপনার এখানে এইচএসসি পর্যন্ত চেয়েছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে প্রতিষ্ঠানের নাম অবশ্যই আপনি ছোটো ছোটো করে লিখবেন, যাতে এখানে আপনার প্রতিষ্ঠানের নাম পুরোটা ধরে। আপনি যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি শর্ট ফর্ম দেবেন, যদি বিদ্যালয় লেখেন সেক্ষেত্রে বয়সের দয়জফল আকার দিয়ে বিসর্গ দিবেন, বুঝে নেবে তারা বিদ্যালয়, এভাবে মূলত আপনাকে লিখতে হবে। এরপরে আপনাকে এখানে রেজাল্ট দিতে হবে, এখানে আউট অফ 5 মধ্যে কত পেয়েছেন সেটা দিয়ে দেবেন। এখানে মূলত আপনার জিপিএ লিখবেন, এখানে সিজিপিএ ভুলে লিখে দিয়েছে মনে হয়, জিপিএ হবে এখানে। হ্যাঁ, আপনি জিপিএ লিখে দেবেন, এই ঘরে দেখার কিছু দরকার নেই। আপনি এখানে দিতে পারেন 2nd গ্রেড বা 1st গ্রেড। আপনাদের একটু যদি বলে রাখি সেক্ষেত্রে এখানে আপনার 3 পয়েন্ট থেকে 3.99 পর্যন্ত এই পয়েন্টকে মূলত 2nd ক্লাস হিসেবে কাউন্ট করা হয়, এবং 1st ক্লাস হচ্ছে 4 পয়েন্ট থেকে 4.5 পর্যন্ত আপনাকে মূলত 1st ক্লাস হিসেবে কাউন্ট করা হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি ক্লাস লিখে দেবেন বা শ্রেণী লিখে দেবেন। এছাড়াও যদি আপনার অনার্স বা মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি লিখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার এখানে অভিজ্ঞতা, আপনার সার্কুলার যেহেতু অবশ্যই লিখে দেওয়া আছে আপনার অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার অভিজ্ঞতা লিখে দিবেন। এবং আমি সাজেস্ট করি আপনার যাদের অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে হবেন, কারণ পোস্ট যেহেতু অনেক কম, সেক্ষেত্রে আপনারা যারা অভিজ্ঞ প্রার্থী তাদেরকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার যে অভিজ্ঞতা বিবরণ সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে 2 লাইনে ছোটো ছোটো করে লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনি যে জায়গায় চাকরি করেছিলেন সেই জায়গায় আপনার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, আপনি কোন জায়গায় চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা লিখতে হবে ছোটো করে। এরপরে আপনাকে এখানে কোন পদে ছিলেন এবং কত টাকা বেতন ছিল সেটা লিখে দেবেন, যোগদানের তারিখ এবং আপনার চাকরির যে ছাড়ার তারিখ সেটা এখানে লিখে দেবেন। আর যদি 2টাতে করে থাকেন সেটা 2টা লিখবেন, যদি 1টা করে থাকেন সেক্ষেত্রে 1টা লিখবেন, আর যারা কোনো চাকরি করেন না সেক্ষেত্রে আপনারা ফাঁকা রেখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার আত্মীয় স্বজন বাদে আপনার 2 জনের ব্যক্তির নাম পরিচয় সেখানে কিন্তু লিখতে হবে, এবং সেখানে আপনার সেই ব্যক্তির নাম লিখতে হবে, তারপরে পদবি লিখতে হবে, তারপরে আপনার ঠিকানা, ফোন নাম্বার, এবং যদি মেল নাম্বার থাকে এই মূলত এখানে আপনি চাইলে আপনি আপনার বন্ধুর নাম অথবা কোনো আপনি স্যারের নাম দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই তার নাম দিতে হবে এখানে, ওনার নাম দিয়ে তারপরে ওনার পদবি, যদি ছাত্র হয়ে থাকে ছাত্র, যদি মাস্টার্স হয়ে থাকে মাস্টার, যেই পদে থাকে সেই পদের নাম দিয়ে দিবেন। এরপরে সেই ঠিকানা লিখে দেবেন, ঠিকানা আপনি শর্টকাটে লিখবেন। শর্টকাট ঠিকানা বলতে প্রথমে আপনি গ্রামের নাম লিখবেন, আপনি গ্রাম লেখা দরকার নেই, শুধু গ্রামের নাম লিখে দিবেন, গ্রামের নামটা যেটা, তারপরে আপনার যে এলাকার নাম, তারপরে হচ্ছে আপনার ডাকঘর, তারপরে থানা, জেলা, এইভাবে আপনি লিখে দেবেন। লিখে দেওয়ার পরে শেষে আপনি ফোন নাম্বার লিখে দেবেন, এবং দেখবেন যাতে
এই লাইনে পুরো লাইনের মধ্যেই শুধু এটা ধরে। এরপরে আপনার দ্বিতীয় যে ব্যক্তির নাম সেমভাবে এখানে লিখে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যারা বিদ্যুৎ বিভাগে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, আর যারা সাধারণ প্রার্থী এদেরকে দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার তারিখ দিতে হবে, আপনি যেই তারিখে এটা জমা দিতে চান বা আপনি যে জমা দিবেন সেই তারিখের না লিখে দিবেন, এবং এপাশে আপনাকে আপনার স্বাক্ষর বা সহি দিতে হবে এপাশে। তো এইভাবে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে। এরপরে নিচে যদি দেয় সেক্ষেত্রে আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র অলরেডি দেওয়া আছে। সেক্ষেত্রে প্রবেশপত্রে এখানে আপনাকে প্রথম যে ঘর সেটাতে আপনাকে কিছু লিখতে হবে না, এটা হচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক পূরণ করবে বা আপনার কর্তৃপক্ষ এটা পূরণ করবে, শুধু আপনাকে এটা পূরণ করতে হবে। এখানে আপনি আপনার পদের নাম লিখবেন, এরপরে আপনার নাম এখানে লিখবেন, তারপরে হচ্ছে আপনার এখানে আপনার যে অভিভাবক তার নাম লিখবেন, বাবা হলে বাবার নাম, মা যদি অভিভাবক হয়ে থাকে সেটা মার নাম লিখবেন। এরপরে এখানে এখানে আপনার পিতার নাম অভিভাবকের নাম লিখবেন। এরপরে আপনাকে এখানে মাতার নাম লিখতে হবে। এরপরে এখানে আপনার গ্রামের নাম, তারপরে ডাকঘর, এবং এখানে আপনি আপনার জেলা, এরপরে আপনার হচ্ছে উপজেলা এবং জেলা লিখে দেবেন, এবং অবশ্যই একটি ফোন নাম্বার একটি দিবেন, সচল একটি ফোন নাম্বার। আর এখানে যে ঠিকানা দিবেন সেটা আপনি যে বর্তমানে যে জায়গায় আছেন সেই জায়গায়, বা বর্তমানে আপনি যে আপনার যে অ্যাডমিট কার্ড পাবেন সেই ঠিকানার নাম এখানে দিবেন, বা সেটা ঠিকানা দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ, এটা কিন্তু আপনাকে নির্দেশনা দেওয়া আছে। আমি সাজেস্ট করব আপনারা যারা এটাতে আবেদন করতে চান তারা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এই যে আবেদনপত্র এবং আপনাদের প্রবেশপত্র, এবং অবশ্যই এগুলো আপনি বোথ সাইড প্রিন্ট করবেন। আপনি যদি আবেদনপত্রটা বোথ সাইড প্রিন্ট নাও করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাডমিট কার্ডের যে পেজটা সেটা অবশ্যই বোথ সাইড প্রিন্ট করবেন, কারণ এই সাইডে কিন্তু লেখার কিছু নাই, শুধু ফ্রন্ট সাইডে আপনার এইটুক লিখতে হবে। সো অবশ্যই আপনি আপনার যে অ্যাডমিট কার্ডটা সেটা বোথ সাইড প্রিন্ট করবেন এবং রঙিন প্রিন্ট করবেন। এই সকল কিছু ফর্ম ফিল আপ করার পরে মূলত আপনাকে ডাকযোগে এটা মূলত পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে আবেদনপত্রের সাথে এইগুলো অবশ্যই সংযুক্ত করতে হবে, আবেদনপত্র প্রবেশপত্রের সাথে এগুলো আপনাকে সংযুক্ত করতে হবে এবং সত্যায়িত করতে হবে, যেগুলো চাইছে সেগুলো সত্যায়িত করতে হবেন। এবং এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই ঠিকানায় মূলত আপনাকে যে আপনার যে চিঠিটা বা আবেদনপত্রটা সেটা কিন্তু পাঠাতে হবে। সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার চিঠি এবং মেলের মাধ্যমে চাকরিতে আবেদনের পদ্ধতি। এখানে ক্লিক করলে চিঠির উপরে কীভাবে কী লিখতে হবে, কোথায় কী লিখতে হবে না লিখতে হবে সেটা বিস্তারিত দেওয়া আছে। সো আপনি সেই ভিডিও দেখলে খুব সহজেই বুঝে নিতে পারবেন, এবং সেটা আপনি আপনার যে ঠিকানায় সেটা কিন্তু অবশ্যই পাঠিয়ে দিতে পারবেন এবং সেটা নির্ভুলভাবে পাঠাতে পারবেন। এটি ছিল মূলত ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি যে নিয়োগ বিজ্ঞপ্তি। এখন দেখাবো আপনার ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি। ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে আপনাদের শর্টকাটে কিছু দিনই বলে দেয়, কারণ ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার পদের নাম দেখাচ্ছে। এখানে আপনার এটা হচ্ছে ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির। এখানে পদের নাম, এখানে একটি মাত্র পদ, যেটা হচ্ছে মিটার কাম মেসেঞ্জার, যেটা হচ্ছে চুক্তিভিত্তিক 1 বছর মেয়াদি। এখানে পদসংখ্যা দেওয়া আছে 32টি। এখানে শুধু আপনারা পুরুষরা আবেদন করতে হবেন এবং বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, এখানে কিন্তু আপনি এসএসসি পাস করলে আবেদন করতে হবেন। এছাড়া আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে গুণভাগ যোগ বিয়োগের, আপনার হাতের লেখা ভালো হতে হবে, আপনাকে সৎ হতে হবে। এই সকল বিষয়াদি কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আপনি বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে হবে, শুধু একটি জেলা বাদে, সেটা হচ্ছে আপনাদের ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আপনারা আবেদন করতে হবে না। এছাড়া বাংলাদেশের 63 জেলা কিন্তু আপনার প্রার্থীগণ এখানে আবেদন করতে। এরপর যদি আমরা যে দেখি এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এটার লিঙ্ক আপনি ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এগুলা সার্কুলার কিন্তু অবশ্যই আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, এবং সেখান থেকে আপনি গিয়ে ডাউনলোড করে বিস্তারিত দেখতে পারেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। এখানে আপনাদের আবেদন শুরু হবে 18 নভেম্বর 2024 সালে সকাল 10টার পর থেকে, এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের এখানে 12 ডিসেম্বর 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনাকে মূলত 112 টাকা টেলিটক সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে, এবং কীভাবে আবেদন করবেন তার প্রসেস বিগত একটি ভিডিও দেখলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন, কারণ গতানুগতিক যে পদ্ধতিতে আবেদন করা হয় সেই পদ্ধতিতে মূলত এখানে আপনাকে আবেদন করতে হবে। তো এটি ছিল ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এছাড়াও ভিডিওর কোনো জায়গায় কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।